উপস্থিত এই কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুর রহমান আনিস, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন সহ আপনারা যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলি তুলে ধরেছেন এবং আপনাদের সাথে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা এবং আপনাদের ক্ষেত্রে কি অন্যায় হচ্ছে সেই প্রসঙ্গগুলো বলেছেন। অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে আমাদের এখানে সাংবিধানিকভাবে নাগরিকের যে অধিকার স্বীকৃত আছে সেই অধিকার মর্যাদা তার সাথে অসঙ্গতিপূর্ণ আইন তো থাকতে পারে না। সংবিধান হচ্ছে মৌলিক আইন এবং সংবিধানের সাথে যা কিছু অসঙ্গতিপূর্ণ সেই অসঙ্গতিপূর্ণ জিনিস বাতিল হবে, সংবিধান বাতিল হবে। আমরা নতুন সংবিধান কিংবা সংবিধানের মৌলিক সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে চাচ্ছি, কিন্তু বিদ্যমান সংবিধানেও যে প্রশ্নগুলো মানুষের মর্যাদা এবং অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে তার সাথে সঙ্গতি নাই, তাকে সরাসরি খারিজ করে দেয়, এই রকম আইন খোদ সরকার তৈরি করে বসে আছে। রাষ্ট্র সরকারের কাজ হচ্ছে তার নিজের আইন সুরক্ষা দেওয়া, নিজের আইন অনুযায়ী কাজ করা। তো সরকার রাষ্ট্র যদি নিজেই আইন ভঙ্গ করা শুরু করে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেটা দেখেছি গত বহু বছর ধরে। এত বড় অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এত আত্মত্যাগ এবং এরপরে যে একটা নতুন বাংলাদেশের যাত্রা মানুষ প্রত্যাশা করে, 9 মাসে এসে যখন আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা আমরা দেখি, আবার তার সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সাময়িক কর্মচারী হিসেবে উল্লেখ করে তাদের জন্য একটা নীতিমালা যুক্ত করে দিতে দেখি, এবং সেইখানে যখন অনেকগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, নাগরিকের একেবারে যে অলঙ্ঘনীয় অধিকারগুলো সেগুলো লঙ্ঘন করে ফেলা হয়, তখন বুঝতে হয় যে আমরা বোধহয় নতুন যাত্রায় পুরোপুরি ঢুকতে পারছি না। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গত 1 মেতে একটা শ্রমিক সমাবেশ সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইখানে তিনি বলেছিলেন যে শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। তো শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা না হলে যদি নতুন বাংলাদেশ না হয়, তাহলে আপনার সরকারের অধীনেই আমরা আবার দেখতে পাচ্ছি যে শ্রমিক হিসাবে স্বীকৃতি পাচ্ছে না, কর্মচারী হিসাবে স্বীকৃতি পাচ্ছে না। আপনারা লক্ষ্য করে দেখেন, আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী? তারা কি শ্রমিক? কি তারা? এমনকি এই দৈনিক মজুরি ভিত্তিক মজুরির কথা যখন আপনি বলেন তাহলে সেটা শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটাই আপনার আইনের ভাষা। কিন্তু আপনি বলবেন দৈনিক মজুরি, কিন্তু তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিবেন না, আবার কর্মচারী হিসাবে স্বীকৃতি দিবেন না। কারণ আপনি কর্মচারী হিসাবে যদি স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। আপনি যদি শ্রমিক হিসাবেও স্বীকৃতি দেন তাহলেও তার ইউনিয়ন করার অধিকার আছে। কিন্তু এরা কেউ ইউনিয়ন করতে পারে? এই যে শ্রম আইন,
তাতে তারা কি এই আউটসোর্সিং কিংবা দৈনিক মজুরি ভিত্তিক তারা কি ইউনিয়ন করতে পারবে? অথচ আপনি তাদেরকে শ্রমিক অথবা কর্মচারী হিসেবেই কাজ করাচ্ছেন। তাহলে রাষ্ট্র তার নিজের নাগরিকদেরকে এমনভাবে আইন করছে যে তার নিজের পরিচয় কি, পেশাগত পরিচয় কি, সেইটা তারা নির্দিষ্ট করছে না। মাঝে মাঝে যেমন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের মাঝখানে যে জায়গা থাকে যেটাকে নো ম্যানস ল্যান্ড বলে, মানে ওইখানে কোনো পরিচয় নাই। বাংলাদেশ ভারত সীমান্তের মাঝখানে এরকম নো ম্যানস ল্যান্ড আছে, ওইখানে দাঁড়ালে আপনি ঠিক কোনো দেশের মধ্যেই না। তো ওই রকম কোনো দেশের নাগরিক না, তেমনি আপনারা এখন পেশাগতভাবে বাংলাদেশের শ্রমিকও না, কর্মচারী না, আপনারা যে পেশাগতভাবে কি, এটাই রাষ্ট্র আপনাদেরকে বলছে না। এইরকম অন্যায় অমানবিক জিনিস চলতে পারে না। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় শ্রম উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। সরকারই যদি তার নিজের অফিসের কর্মচারীদের, প্রথমত আপনি যদি তাদের পরিচয় নির্দিষ্ট করতে না পারেন তো নিয়েন না কাজে। কাজে নিয়েছেন কেন? কারণ আপনাদের তাদের লাগে। এই দৈনিক মজুরি ভিত্তিক ছাড়া কিংবা আউটসোর্সিং ছাড়া আপনাদের অফিস চলে না। চললে তো নিয়োগ দিতেন না। বিশ্বব্যাংক বলেছে টাকা কমাও, খরচ কমাও, তাই আপনারা তাদের যে সরাসরি নিয়োগের অধিকার সমেত নিয়োগের জায়গা, সেটার বদলে এই আউটসোর্সিং মানে পদ্ধতি আমদানি করেছেন, দৈনিক মজুরি ভিত্তিক পদ্ধতি আমদানি করেছেন। এটা আগেও ছিল, কানা মনা বলা হতো, কাজ নাই মজুরি নাই, অথবা কি যেন ইয়া ভিত্তিতে। এখন এইভাবে আপনারা যেভাবে তাদেরকে নিয়োগ দিয়েছেন, এই নিয়োগ আসলে কোনোভাবে ন্যায্য হতে পারে না। প্রাইভেট সেক্টরে এইসব যখন নিয়োগ দেওয়া হয় তখন আমরা তার বিরোধিতা করি যে সেখানে অধিকার হরণ করা হচ্ছে। আর খোদ সরকারি অফিসেই যদি অধিকার হরণ করা হয় তাহলে অধিকার কে প্রতিষ্ঠা করবে? সেই জায়গাটা নীতি নির্ধারকরা আবারও ভাববেন, কারণ এই নতুন বাংলাদেশের যাত্রায় এটা কেবলমাত্র কতিপয় লোকের না। এই দেশের শ্রমিক কর্মচারী, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষ, এই দেশের কৃষক ক্ষেত মজুর, তারাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাদের লড়াইয়ের কারণেই এই দেশে লক্ষ লক্ষ কোটি মানুষ সংগ্রামে যুক্ত হয়েছে। তারা উৎপাদন করে বলেই, তারা দেশের চাকা চালু রাখে বলেই এই দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে বঞ্চিত রেখে কিংবা তাদের দিকে উদাসীন থেকে আপনারা বড় বড় সমস্যার সমাধান করছেন, এইটা যারা বলেন বা ভাবেন তারা আসলে মানুষকে বিভ্রান্ত করেন, মানুষকে ভুল চিন্তার দিকে চালিত করেন, এটা প্রতারণাও করেন। কারণ যেই দেশে গরিব মানুষ, মেহনতি মানুষকে গরিব করে রাখা হয় অর্থের দিক থেকে, সেই দেশ কি উন্নতি করতে পারে? একটা দেশের অর্থনীতি চলে কি কেনা বেচার মধ্য দিয়ে, পণ্য উৎপাদন হয় এই ধরনের অর্থনীতিতে। তো পণ্য উৎপাদন করবে যদি কেনার লোকই না থাকে, কেনার সামর্থ্যই না থাকে, তাহলে সেই অর্থনীতি বাড়বে? তাহলে সাধারণ মানুষের কাছে যখন অর্থ যায়, তাদের যখন ক্রয় ক্ষমতা বাড়ে, তাদের জীবনে যখন স্বচ্ছন্দ আসে, তখন আসলে দেশের অর্থনীতি বড় হতে থাকে। কারণ একজন লোকের কাছে যত টাকাই আপনি দেন, সে কত টাকা খরচ করবে, আর সেই টাকা একটা অংশ যদি আপনি সারা দেশের মানুষের মধ্যে বন্টন করেন, তাহলে সারা দেশের এই 18 কোটি মানুষ তারা প্রত্যেকেই কিন্তু ক্রেতা হয়ে উঠবে, তারা জিনিসপত্র কিনবে, ফলে দেশের বাজার বড় হবে, দেশের শিল্প কলকারখানা বাড়বে, কর্মসংস্থান বাড়বে। ফলে অর্থনৈতিক দৃষ্টিতেও যদি অর্থনীতি বড় করতে চান,
তাহলে দেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার, তাদের যথাযথ ন্যায্য মজুরি কিংবা বেতন, সেইগুলো না দিয়ে, সেগুলো প্রতিষ্ঠা না করে উন্নতি করা যায় না। কতিপয় লুটেরার কিংবা কতিপয় বড় লোকের দ্বারা কোনো দেশ এগোতে পারে না। কাজেই বাংলাদেশে আপনাদের বিবেচনা করতে হবে যে যখন বড় বড় কর্মকর্তাদের যে ধরনের সুযোগ সুবিধা তারা নেন, সেইটা কতটা ন্যায্য, সেই প্রশ্ন যদি আমরা নাও তুলি, আপনাদের বিবেকে কিংবা একটা বিবেচনার মধ্যে থাকে না যে আউটসোর্সিং কর্মচারী কিংবা যে দৈনিক ভিত্তিক মজুরি কর্মচারী আপনার অফিসেই কাজ করছে, যাকে ছাড়া আপনার চলে না, তার একটা জীবন আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদের বাসস্থানে থাকতে হয়, খেতে হয়, লেখাপড়া করাতে হয়, সন্তানদের অসুস্থ হলে চিকিৎসা করাতে হয়, তার জীবনের একটা পরিচয় আছে, সম্মান আছে, তার সমাজ আছে। সে কোথায় কাজ করে, পরিচয় কি? আজ এখানে আছে, কাল 2 বছর চাকরি নেই, তার সমাজে তার কোনো অবস্থানই আর থাকে না। তার সন্তানরা তার পিতার কাজের পরিচয় কি দিবেন? এই সমস্ত সংকটের মধ্যে আপনারা তাদেরকে ফেলছেন। এই সব বিষয় বিবেচনা করার না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্র ছিল না, এবং এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রেও নাই। মাতৃত্বকালীন ছুটি নাই। আপনি, দেশের আইন হচ্ছে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাবে, আর এইখানে আপনি তাদের মাতৃত্বকালীন ছুটি দিবেন না, অথচ কাজ করাবেন। এখন আপনি 22 ঘন্টা শ্রম, 22 দিন, মাসে 22 দিন কর্মঘণ্টার কথা বলছেন, কিন্তু কাজ তো করাবে 30 দিন। যদি 30 দিন না করে 22 দিন করে, তাহলে তাকে তো ছাঁটাই করে দেওয়া হবে। সেইটার কি হবে? কে ছাঁটাবে? 22 দিনে কাজ হলে 22 দিনের জায়গায় কেন 30 দিন কাজ করে, কিংবা কেন আপনারা কাজ করান, আর কেন কাজ না করলে ছাঁটাই করে দেন? এই ব্যবস্থা কিন্তু আপনার এই কথায় নাই। 22 দিনের কথা উল্লেখ করে দিয়েছেন, কিন্তু আসলে কর্মঘণ্টাটা 22 দিন না, এবং সেই কর্মঘণ্টা 30 দিন করা হবে, না করলে আপনার ছাঁটাই হয়ে যাবে, তার কোনো প্রতিকার। সেইখানে তারা কর্মঘণ্টা অনুযায়ী বেতন পান, ওভারটাইম করলে ওভারটাইমের মজুরি পান, ডাবল মজুরি পান ঘন্টা হিসাবে। তারপরে তাদের সাপ্তাহিক ছুটি আছে, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কাগজে কলমে আছে। আজকে এই জায়গাগুলো নাই, পাবেন না। এটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? কাজেই বাংলাদেশের কোন মানুষের কে পেশাগত ক্ষেত্রে নিয়োগপত্র, কর্মঘণ্টা, বেতন, বোনাস, ছুটি এবং ইউনিয়ন করার অধিকার, এইগুলো প্রত্যেকেই আজকে পেশাগত মৌলিক অধিকার। এইগুলো থেকে কোনো অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না। আর এইগুলো যখন আজকে বিভিন্ন কলকারখানায়, প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি, আর তখন খোদ সরকারি অফিস এগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে। আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে, কর্মঘণ্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টা ওয়ারি বোনাস তাদের পেতে হবে, এবং ওভারটাইম পেতে হবে। তারপরে তাদের প্রতিটি উৎসবে বোনাস পেতে হবে। 2003 সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারেন। এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোনো সুবিধা তারা পাবে না। আপনি তো এটা লিখতে পারেন না। যে অধিকার একবার দিয়েছেন তার চাইতে কম অবস্থায় আপনি নিয়ে যেতে পারেন না। বয়স সীমা 18 থেকে 58,
18 থেকে 58 আপনি করছেন, তো বয়স সীমা 18 থেকে 58 কেন নির্ধারণ করছেন? আপনি যা বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতার প্রশ্নটা, তো শারীরিকভাবে যদি সক্ষম 58 বছরের পরেও কেউ হয়, তো তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিক কাজ করাতে বাধা দিবেন কেন? তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন। তার কোনো পেনশন নাই, তার কোনো টাকা জমানোর কোনো ব্যবস্থা নাই। 58 বছর পরে তিনি কোন কাজ করবেন? যে কাজের জন্য উনি দক্ষ হয়ে উঠলেন, ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবেন? সামাজিক বিবেচনা বলে তো একটা কথা আছে, আমাদের সমাজ নিয়ে তো ভাবতে হবে। এটা খালি ব্যবসা প্রতিষ্ঠান না, সরকারি অফিসগুলো কি ব্যবসা প্রতিষ্ঠান যে খালি লাভের হিসাব করবে? তাকে তো মানুষটা নিয়ে ভাবতে হবে। সেই জায়গা থেকে নীতিমালাকে পরিবর্তন করা দরকার। আমরা যে বিষয়টি তুলতে চাই, যে সরকার খরচ কমানোর কথা বলছে, এই জন্য তারা চাকরি স্থায়ীকরণ করছে না। স্থায়ী চাকরি করলে নানা ধরনের তাদের যে সুবিধা, সরকারের সুবিধা আছে, হ্যাঁ, কমাও, এবং আপনারা এগুলো শুনছেন। আপনারা শুনে এক দেশে দুই আইন চালু করেছেন, এবং এইটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম ক্ষতিকর। কারণ সরকার নিজেই যদি তার নিজের ক্ষেত্রে এক দেশে দুই আইন চালায়, একই অফিসে দুই আইন চালায়, এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে? কাজেই সরকারি অফিসগুলোতে এই বৈষম্য আর চলবে না। বৈষম্য নিরসন করার জন্য আপনাদের উদ্যোগ নিতে হবে। এখন শেষ কথা বলি, আন্দোলন সংগ্রাম করতে হবে, সংগঠন লাগবে। আপনারা সরকারি অফিসে কাজ করেন, শৃঙ্খলার সাথে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন, আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠন করেন এবং নিজেরা আপনাদের এই দাবি অব্যাহত রাখেন। আমরা আশা করি যে এই সব দাবির ভিত্তিতে আমরা ধাপে ধাপে দাবিগুলো আদায় করতে পারবো।